শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসের পঞ্চম পর্ব। সকালবেলায় গোরা কাজ করিতেছিল। বিনয় খামোকা আসিয়া অত্যন্ত খাপছাড়াভাবে কহিল, সেদিন পরেশবাবুর মেয়েদের নিয়ে আমি সার্কাস দেখতে গিয়েছিলাম। গোরা লিখিতে লিখিতেই বলিল, শুনেছি। বিনয় বিস্মিত হইয়া কহিল, তুমি কার কাছে শুনলে? গোরা, অবিনাশের কাছে। সেও সেদিন সার্কাস দেখতে গিয়েছিল। গোরা আর কিছু না বলিয়া লিখিতে লাগিল। গোরা এই খবরটা আগেই শুনিয়াছে, সেও আবার অবিনাশের কাছ হইতে শুনিয়াছে। সুতরাং তাহাতে বর্ণনা ও ব্যাখ্যার কোনো অভাব ঘটে নাই। ইহাতে তাহার চির সংস্কারবশত বিনয় মনের মধ্যে একটা ভারী সংকোচ বোধ করিল। সার্কাসে যাওয়া এবং এ কথাটা এমন করিয়া লোকসমাজে না উঠিলেই সে খুশি হইত। এমন সময় তাহার মনে পড়িয়া গেল, কাল অনেক রাত্রি পর্যন্ত না ঘুমাইয়া সে মনে মনে ললিতার সঙ্গে ঝগড়া করিয়াছে। ললিতা মনে করে সে গোরাকে ভয় করে এবং ছোট ছেলে যেমন করিয়া মাস্টারকে মানে তেমনই করিয়াই সে গোরাকে মানিয়া চলে। এমন অন্যায় করিয়াও মানুষকে মানুষ ভুল বুঝিতে পারে। গোরা বিনয় যে এক আত্মা, অসামান্যতা গুণে গোরার ওপরে তাহার একটা ভক্তি আছে বটে, কিন্তু তাই বলিয়া ললিতা যে রকমটা মনে করিয়াছে সেটা গোরার প্রতিও অন্যায়, বিনয়ের প্রতিও অন্যায়। বিনয় নাবালক নয় এবং গোরাও নাবালকের অছি নহে। গোরা একেবারে নিঃশব্দে লিখিয়া যাইতে লাগিল। আর ললিতার মুখের সেই তীক্ষ্ণঘ্র গুটি 2-3 প্রশ্ন বারবার বিনয়ের মনে পড়িল। বিনয় তাহাকে সহজে বরখাস্ত করিতে পারিল না। দেখিতে দেখিতে বিনয়ের মনে একটা বিদ্রোহ মাথা তুলিয়া উঠিল। সার্কাস দেখিতে গিয়াছি তো কি হয়েছে? অবিনাশ কে যে সে এই কথা লইয়া গোরার সঙ্গে আলোচনা করিতে আসে? এবং গোরাই বা কেন আমার গতিবিধি সম্বন্ধে সেই অকাল কুষ্মাণ্ডের সঙ্গে আলোচনায় যোগ দেয়? আমি কি গোরার নজরবন্দি? কাহার সঙ্গে মিশব, কোথায় যাইব, গোরার কাছে তাহার জবাবদিহি করতে হইবে। বন্ধুত্বের প্রতি এ যে বিষম উপদ্রব। গোরা ও অবিনাশের ওপর বিনয়ের এত রাগ হইত না যদি সে নিজের ভীরুতাকে নিজের মধ্যে সহসা স্পষ্ট করিয়া উপলব্ধি না করিত। গোরার কাছে যে সে কোনো কথা ক্ষণকালের জন্য ঢাকাঢাকি করিতে বাধ্য হইয়াছে, সেই জন্য সে আজ মনে মনে যেন গোরাকেই অপরাধী করিতে চেষ্টা করিতেছে। সার্কাসে যাওয়া লইয়া গোরা যদি বিনয়ের সঙ্গে দুটো ঝগড়ার কথা বলিত, তাহা হইল তাহাতে বন্ধুত্বের সাম্য রক্ষিত হইত এবং বিনয় সান্ত্বনা পাইত। কিন্তু গোরা যে গম্ভীর হইয়া মস্ত বিচারক সাজিয়া মৌনের দ্বারা বিনয়কে অবজ্ঞা করিবে, ইহাতে ললিতার কথাটার কাঁটা তাহাকে পুনঃ পুনঃ বিঁধিতে লাগিল। এমন সময় মহিম হুকা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিলেন। ডিবা হইতে ভিজা ন্যাকড়ার আবরণ তুলিয়া একটা পান বিনয়ের হাতে দিয়া কহিলেন, বাবা বিনয়, এদিকে যে সমস্ত ঠিক, এখন তোমার খুড়োমশায়ের কাছ থেকে একখানা চিঠি পেলেই যে নিশ্চিন্ত হওয়া যায়, তাকে তুমি চিঠি লিখেছ তো? এই বিবাহের তাগিদ আজ বিনয়ের অত্যন্ত খারাপ লাগিল। অথচ সে জানিত মহিমের কোনো দোষ নাই, তাহাকে কথা দেওয়া হইয়াছে। কিন্তু এই কথা দেওয়ার মধ্যে সে একটা দীনতা অনুভব করিল। আনন্দময়ী তো তাহাকে এক প্রকার বারণ করিয়াছিলেন। তাহার নিজেরও তো এই বিবাহের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তবে গোলেমালে ক্ষণকালের মধ্যে এই কথাটা পাকিয়া উঠিল কি করিয়া? গোরা যে ঠিক তাড়া লাগাইয়াছে তাহা তো বলা যায় না। বিনয় যদি একটু মনের সঙ্গে আপত্তি করিত, তাহা হইলেও যে গোরা পীড়াপিড়ি করিত তাহা নহে। কিন্তু তবু সেই তবুটুকুর ওপরেই ললিতার খোঁচা আসিয়া বিঁধিতে লাগিল। সেদিনকার কোনো বিশেষ ঘটনা নহে, কিন্তু অনেক দিনের প্রভুত্ব ইহার পশ্চাতে আছে। বিনয় নিতান্তই কেবল ভালোবাসিয়া এবং একান্ত ভালো মানুষই বশত গোরার আধিপত্য অনায়াসে সহ্য করিতে অভ্যস্ত হইয়াছে। সেই জন্যই এই প্রভুত্বের সম্বন্ধই বন্ধুত্বের মাথার ওপর চড়িয়া বসিয়াছে। এতদিন বিনয় ইহা অনুভব করে না, কিন্তু আর তো ইহাকে অস্বীকার করিয়া চলে না। তবে শশীমুখীকে কি বিবাহ করিতেই হইবে? বিনয় কহিল, না খুড়োমশাই, এখনো চিঠি লেখা হয়নি। মহিম কহিলেন, ওটা আমারই ভুল হয়েছে। এ চিঠি তো তোমার লিখবার কথা নয়, ও আমিই লিখব। তার পুরো নামটা কি বলো তো বাবা? বিনয় কহিল, আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আশ্বিন কার্তিকে তো বিবাহ হইতে পারবে না। 1 অঘ্রাণ মাস, কিন্তু তাতেও গোল আছে। আমাদের পরিবারের ইতিহাসে বহু পূর্বে অঘ্রাণ মাসে কবে কার কি দুর্ঘটনা ঘটেছিল,
সেই অবধি আমাদের বংশে অঘ্রাণে বিবাহ প্রভৃতি সমস্ত শুভকর্ম বন্ধ আছে। মহিম হুঁকাটা ঘরের কোণের দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া কহিলেন, বিনয়, তোমরা যদি এ সমস্ত মানবে তবে লেখাপড়া শেখাটাকে কেবল পড়া মুখস্থ করে মরা। একে তো পড়ার দেশে শুভদিন খুঁজেই পাওয়া যায় না, তারপরে আবার ঘরে ঘরে প্রাইভেট পাঁজি খুলে বসলে কাজকর্ম চলবে কি করে? বিনয় কহিল, আপনি ভাদ্র আশ্বিন মাসই বা মানেন কেন? মহিম কহিলেন, আমি মানি বুঝি? কোনো কালেই না। কি করব বাবা, এ মুলুকে ভগবানকে না মানলেও বেশ চলে যায়, কিন্তু ভাদ্র আশ্বিন বৃহস্পতি শনি তিথি নক্ষত্র না মানলে যে কোনো মতে ঘরে টিকতে দেয় না। আবার তাও বলি, মানিনে বলছি বটে, কিন্তু কাজ করবার বেলা দিনক্ষণের অন্যথা হলে মনটা অপ্রসন্ন হয়ে ওঠে। দেশের হাওয়ায় যেমন ম্যালেরিয়া হয় তেমনই ভয় হয়, ওটা কাটিয়ে উঠতে পারলুম না। বিনয়, আমাদের বংশে অঘ্রাণের ভয়টাও কাটবে না, অন্তত খুড়িমা কিছুতেই রাজি হবেন না। এমনই করিয়া সেদিনকার মতো বিনয় কোনো মতে কথাটা চাপা দিয়া রাখিল। বিনয়ের কথার সুর শুনিয়া গোরা বুঝিল বিনয়ের মনে একটা দ্বিধা উপস্থিত হইয়াছে। কিছুদিন হইতে বিনয়ের দেখাই পাওয়া যাইতেছিল না। গোরা বুঝিয়াছিল বিনয় পরেশবাবুর বাড়ি পূর্বের চেয়েও আরও ঘন ঘন যাতায়াত আরম্ভ করিয়াছে। তাহার পরে আজ এই বিবাহের প্রস্তাবে পাশ কাটাইবার চেষ্টায় গোরার মনে খটকা বাঁধিল। সাপ যেমন কাহাকেও গিলিতে আরম্ভ করিলে তাহাকে কোনো মতেই ছাড়িতে পারে না, গোরা তেমনি তাহার সংকল্প ছাড়িয়া দিতে বা তাহার একটু আধটু বাদ দিতে একেবারে অক্ষম বলিলেই হয়। অপরপক্ষ হইতে কোনো বাধা বা শৈথিল্য উপস্থিত হইলে তাহার জেদ আরও চড়িয়া উঠিতে থাকে। দ্বিধাগ্রস্ত বিনয়কে সবলে ধরিয়া রাখিবার জন্য গোরার সমস্ত অন্তঃকরণ উদ্যত হইয়া উঠিল। গোরা তাহার লেখা ছাড়িয়া মুখ তুলিয়া কহিল, বিনয়, একবার যখন তুমি দাদাকে কথা দিয়েছ তখন কেন ওকে অনিশ্চিতের মধ্যে রেখে মিথ্যে কষ্ট দিচ্ছ? বিনয় হঠাৎ অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিল, আমি কথা দিয়েছি না তাড়াতাড়ি আমার কাছ থেকে কথা কেড়ে নেওয়া হয়েছে? গোরা বিনয়ের এই অকস্মাৎ বিদ্রোহের লক্ষণ দেখিয়া বিস্মিত এবং কঠিন হইয়া উঠিয়া কহিল, কে কথা কেড়ে নিয়েছিল? বিনয় কহিল, তুমি। গোরা, আমি? তোমার সঙ্গে এ সম্বন্ধে আমার ৫-৭টার বেশি কথাই হয়নি, তাকে বলে কথা কেড়ে নেওয়া? বস্তুত বিনয়ের পক্ষে স্পষ্ট প্রমাণ কিছুই ছিল না। গোরা যাহা বলিতেছে তাহা সত্য, কথা অল্পই হইয়াছিল এবং তাহার মধ্যে এমন কিছু বেশি তাগিদ ছিল না যাহাকে পীড়াপিড়ি বলা চলে। তবুও এ কথা সত্য, গোড়াই বিনয়ের কাছ হইতে তাহার সম্মতি যেন লুট করিয়া লইয়াছিল। যে কথার বাহ্য প্রমাণ অল্প, সেই অভিযোগ সম্বন্ধে মানুষের ক্ষোভও কিছু বেশি হইয়া থাকে। তাই বিনয় কিছু অসঙ্গত রাগের সুরে বলিল, কেড়ে নিতে বেশি কথার দরকার করে না। গোরা টেবিল ছাড়িয়া দাঁড়াইয়া কহিল, নাও, তোমার কথা ফিরিয়ে দাও। তোমার কাছ থেকে ভিক্ষে করেই নেব না, দস্যুবৃত্তি করেই নেব, এত বড় মহামূল্য কথা এটা নয়। পাশের ঘরেই মহিম ছিলেন। গোরা বজ্রস্বরে তাহাকে ডাকিল, দাদা। মহিম শশব্যস্ত হইয়া ঘরে আসিতেই গোরা কহিল, দাদা, আমি তোমাকে গোড়াতেই বলিনি যে শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ হতে পারে না? আমার তাতে মত নেই। মহিম, নিশ্চয়ই বলেছিলে। তুমি ছাড়া এমন কথা আর কেউ বা বলতে পারত না। অন্য কোনো ভাই হলে ভাইজির বিবাহ প্রস্তাবে প্রথম থেকে উৎসাহ প্রকাশ করত। গোরা, তুমি কেন আমাকে দিয়ে বিনয়ের কাছে অনুরোধ করালে? মহিম, মনে করেছিলাম তাতে কাজ পাওয়া যাবে, আর কোনো কারণ নেই। গোরা মুখ লাল করিয়া বলিল, আমি এসবের মধ্যে নেই। বিবাহের ঘটকালি করা আমার ব্যবসায় নয়, আমার অন্য কাজ আছে। এই বলিয়া গোরা ঘর হইতে বাহির হইয়া গেল। হতবুদ্ধি মহিম বিনয়কে এই সম্বন্ধে কোনো প্রশ্ন করিবার পূর্বেই সেও একেবারে রাস্তায় বাহির হইয়া পড়িল। মহিম দেওয়ালের কোণ হইতে হুঁকোটা তুলিয়া লইয়া চুপ করিয়া বসিয়া টান দিতে লাগিলেন। গোরার সঙ্গে বিনয়ের ইতিপূর্বে অনেক দিন অনেক ঝগড়া হইয়া গিয়াছে, কিন্তু এমন আকস্মিক প্রচণ্ড অগ্নুৎপাতের মতো ব্যাপার আর কখনো হয় নাই। বিনয় নিজের কৃতকর্মে প্রথমটা স্তম্ভিত হইয়া গেল। তারপর বাড়ি গিয়া তাহার বুকের মধ্যে শেল বিঁধিতে লাগিল। এই ক্ষণকালের মধ্যেই গোরাকে সে যে কত বড় একটা আঘাত দিয়েছে তা মনে করিয়া তাহার আহারে বিশ্রামে রুচি রহিল না। বিশেষত এ ঘটনায় গোরাকে দোষী করা যে নিতান্তই অদ্ভুত ও অসঙ্গত হইয়াছে, ইহাই তাহাকে দগ্ধ করিতে লাগিল। সে বারবার বলিল, অন্যায়, অন্যায়, অন্যায়। বেলা ২টার সময় আনন্দময়ী সবে যখন আহার সারিয়া সেলাই লইয়া বসিয়াছেন, এমন সময় বিনয় আসিয়া তাহার কাছে বসিল। আজ সকালবেলাকার কতকটা খবর তিনি মহিমের কাছ হইতে পাইয়াছিলেন।
আহারের সময় গোরার মুখ দেখিয়াও তিনি বুঝিয়াছিলেন একটা ঝড় হইয়া গেছে। বিনয় আসিয়াই কহিল, মা, আমি অন্যায় করেছি। শশীমুখীর সঙ্গে বিবাহের কথা নিয়ে আমি আজ সকালে গোরাকে যা বলেছি তার কোনো মানে নেই। আনন্দময়ী কহিলেন, তা হোক বিনয়, মনের মধ্যে কোনো একটা ব্যথা চাপতে গেলে ওই রকম করেই বেরিয়ে পড়ে। ও ভালোই হয়েছে। এই ঝগড়ার কথা দুদিন পরে তুমিও ভুলবে, গোরাও ভুলে যাবে। বিনয়, কিন্তু মা, শশীমুখীর সঙ্গে আমার বিবাহে কোনো আপত্তি নেই, সেই কথা আমি তোমাকে জানাতে এসেছি। আনন্দময়ী, বাছা, তাড়াতাড়ি ঝগড়া মেটাবার চেষ্টা করতে গিয়ে আবার একটা ঝঞ্ঝাটে পড়ো না। বিবাহটা চিরকালের জিনিস, ঝগড়া দুদিনের। বিনয় কোনো মতেই শুনিল না। সে এ প্রস্তাব লইয়া এখনই গোরার কাছে যাইতে পারিল না। মহিমকে গিয়া জানাইল, বিবাহের প্রস্তাবে কোনো বিঘ্ন নাই, মাঘ মাসেই কার্য সম্পন্ন হইবে। খুড়া মহাশয়ের যাহাতে কোনো অমত না হয় সে ভার বিনয় নিজেই লইবে। মহিম কহিলেন, পানপত্রটা হয়ে যাক না। বিনয় কহিল, তা বেশ, সেটা গোরার সঙ্গে পরামর্শ করে করবেন। মহিম ব্যস্ত হইয়া কহিলেন, আবার গোরার সঙ্গে পরামর্শ? বিনয় কহিল, না, তা না হলে চলবে না। মহিম কহিলেন, না যদি চলে তাহলে তো কথাই নেই, কিন্তু বলিয়া একটা পান লইয়া মুখে পুরিলেন। মহিম সেদিন গোরাকে কিছু না বলিয়া তাহার পরের দিন তাহার ঘরে গেলেন। তিনি মনে করিয়াছিলেন গোরাকে পুনর্বার রাজি করাইতে বিস্তর লড়ালড়ি করিতে হইবে। কিন্তু তিনি যেই আসিয়া বলিলেন যে বিনয় কাল বিকেলে আসিয়া বিবাহের সম্বন্ধে পাকা কথা দিয়া গেছে ও পানপত্র সম্বন্ধে গোরার পরামর্শ জিজ্ঞাসা করিতে বলিয়াছে, গোরা তখনই নিজের সম্মতি প্রকাশ করিয়া বলিল, বেশ তো, পানপত্র হয়ে যাক না। মহিম আশ্চর্য হইয়া কহিলেন, এখন তো বলছো, বেশ তো, এরপরে আবার ব্যাগরা দেবে না তো? গোরা কহিল, আমি তো বাধা দিয়ে বাগড়া দিইনি, অনুরোধ করেই বাগড়া দিয়েছি। মহিম, অতএব তোমার কাছে আমার মিনতি এই যে তুমি বাধাও দিও না, অনুরোধও করো না। কুরুপক্ষে নারায়ণী সেনাতেও আমার কাজ নেই, আর পাণ্ডব পক্ষে নারায়ণেও আমার দরকার দেখিনি। আমি একলা যা পারি সেই ভালো। ভুল করেছিলাম, তোমার সহায়তাও যে এমন বিপরীত তা আমি পূর্বে জানতুম না। যা হোক, কাজটা হয় এটাতে তোমার ইচ্ছা আছে তো? গোরা, হ্যাঁ, ইচ্ছা আছে। মহিম, তাহলে ইচ্ছাই থাক, কিন্তু চেষ্টায় কাজ নেই। গোরা রাগ করে বটে, এবং রাগের মুখে সবই করিতে পারে, সেটাও সত্য, কিন্তু সেই রাগকে পোষণ করিয়া নিজের সংকল্প নষ্ট করা তাহার সম্ভব নয়। বিনয়কে যেমন করিয়া হোক সে বাঁধিতে চায়। এখন অভিমানের সময় নহে। গতকাল্যকার ঝগড়ার প্রতিক্রিয়ার দ্বারাতেই যে বিবাহের কথাটা পাকা হইল, বিনয়ের বিদ্রোহই যে বিনয়কে বন্ধনে দৃঢ় করিল, সে কথা মনে করিয়া গোরা কালিকার ঘটনায় মনে মনে খুশি হইল। বিনয়ের সঙ্গে তাহাদের চিরন্তন স্বাভাবিক সম্বন্ধ স্থাপন করিতে গোরা কিছুমাত্র বিলম্ব করিল না, কিন্তু এবার দুজনকার মাঝখানে তাহাদের একান্ত সহজভাবের একটুখানি ব্যতিক্রম ঘটিল। গোরা এবার বুঝিয়াছে দূর হইতে বিনয়কে টানিয়া রাখা শক্ত হইবে। বিপদের ক্ষেত্র যেখানে, সেইখানেই পাহারা দেওয়া চাই। গোরা মনে ভাবিল, আমি যদি পরেশবাবুদের বাড়ি সর্বদা যাতায়াত রাখি, তাহা হইলে বিনয়কে ঠিক গণ্ডির মধ্যে ধরিয়া রাখিতে পারিব। সেই দিনই, অর্থাৎ ঝগড়ার পরদিন অপরাহ্নে গোরা বিনয়ের বাসায় আসিয়া উপস্থিত হইল। আজই গোরা আসিবে বিনয় কোনো মতেই এমন আশা করে নাই। সেই জন্যই সে মনে মনে যেমন খুশি তেমনই আশ্চর্য হইয়া উঠিল। আরও আশ্চর্য বিষয়, গোরা পরেশবাবুদের মেয়েদের কথা পারিল, অথচ তাহার মধ্যে কিছুমাত্র বিরূপতা ছিল না। সেই আলোচনায় বিনয়কে উত্তেজিত করিয়া তুলিতে বেশি চেষ্টার প্রয়োজন করে না। সুচরিতার সঙ্গে বিনয় যে সকল কথা আলোচনা করিয়াছে তাহা আজ সে বিস্তারিত করিয়া গোরাকে বলিতে লাগিল। সুচরিতা যে বিশেষ আগ্রহের সহিত এ সকল প্রসঙ্গ আপনি উত্থাপিত করে, এবং যতই তর্ক করুক না কেন, মনের অলক্ষ্যে দেশে সে যে ক্রমশই অল্প অল্প করিয়া সায় দিতেছে, এ কথা জানাইয়া গোরাকে বিনয় উৎসাহিত করিবার চেষ্টা করিল। বিনয় গল্প করিতে করিতে কহিল, নন্দর মা ভূতের ওঝা এনে নন্দকে কি মেরে ফেলেছে, এবং তাই নিয়ে তোমার সঙ্গে কি কথা হয়েছিল, তাই যখন বলেছিলুম তখন তিনি বললেন, আপনারা মনে করেন ঘরের মধ্যে আবদ্ধ করে মেয়েদের বাড়তে রাঁধতে আর ঘর নিকটে দিলেই তাদের সমস্ত কর্তব্য হয়ে গেল? একদিকে এমনই করে তাদের বুদ্ধিশুদ্ধি সমস্ত খাটো করে রেখে দেবেন, তারপরে যখন তারা ভূতের ওঝা ডাকে তখনও আপনারা রাগ করতে ছাড়বেন না। যাদের পক্ষে দু একটি পরিবারের মধ্যেই সমস্ত বিশ্বজগৎ, তারা কখনোই সম্পূর্ণ মানুষ হতে পারে না।
এবং তারা মানুষ না হলেই পুরুষের সমস্ত বড় কাজকে নষ্ট করে অসম্পূর্ণ করে পুরুষকে তারা নিচের দিকে ভারাক্রান্ত করে নিজেদের দুর্গতির শোধ তুলবেই। নন্দর মাকে আপনারা এমন করে গড়েছেন এবং এমন জায়গায় ঘিরে রেখেছেন যে আজ প্রাণের দায়েও আপনারা যদি তাকে সুবুদ্ধি দিতে চান তো সেখানে গিয়ে পৌঁছবেই না। আমি এ নিয়ে তর্ক করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু সত্যি বলছি গোরা, মনে মনে তার সঙ্গে মতের মিল হওয়াতে আমি জোরের সঙ্গে তর্ক করতে পারিনি। তার সঙ্গে তবু তর্ক চলে, কিন্তু ললিতার সঙ্গে তর্ক করতে আমার সাহস হয় না। ললিতা যখন ভ্রু তুলে বললেন, আপনারা মনে করেন জগতের কাজ আপনারা করবেন আর আপনাদের কাজ আমরা করব, সেটি হবার জন্যই। জগতের কাজ হয় আমরাও চালাবো, নয় আমরা বোঝা হয়ে থাকব। আমরা যদি বোঝা হই তখন রাগ করে বলবেন পথে নারী বিবর্জিতা, কিন্তু নারীকেও যদি চলতে দেন তাহলে পথেই হোক আর ঘরেই হোক নারীকে বিবর্জন করার দরকার হয় না। তখন আমি আর কোনো উত্তর না করে চুপ করে রইলুম। ললিতা সহজে কথা কন না, কিন্তু যখন কন তখন খুব সাবধানে উত্তর দিতে হয়। যাই বলি গোরা, আমারও মনে খুব বিশ্বাস হয়েছে যে আমাদের মেয়েরা যদি চীন রমণীদের পায়ের মতন সংকুচিত হয়ে থাকে তাহলে আমাদের কোনো কাজ এগোবে না। গোরা, মেয়েদের শিক্ষা দেওয়া হবে না এমন কথা তো আমি কোনোদিন বলিনি। বিনয়, চারুপাঠ তৃতীয় ভাগ পড়ালেই বুঝি শিক্ষা দেওয়া হয়? গোরা, আচ্ছা, এবার বিনয়বোধ প্রথম ভাগ ধরানো যাবে। সেই দিন দুই বন্ধুতে ঘুরিয়া ফিরিয়া কেবলই পরেশবাবুর মেয়েদের কথা হইতে হইতে রাত হইয়া গেল। গোরা একলা বাড়ি ফিরিবার পথে ওই সকল কথাই মনের মধ্যে নাড়াচাড়া করিতে লাগিল এবং ঘরে আসিয়া বিছানায় শুইয়া যতক্ষণ ঘুম না আসিল পরেশবাবুর মেয়েদের কথা মন হইতে তাড়াইতে পারিল না। গোরার জীবনে এই উপসর্গ কোনো কালই ছিল না। মেয়েদের কথা সে কখনো চিন্তামাত্রই করে নাই। জগৎ ব্যাপারে এটাও যে একটা কথার মধ্যে, এবার বিনয় তাহা প্রমাণ করিয়া দিল। ইহাকে উড়াইয়া দিলে চলিবে না, ইহার সঙ্গে হয় আপোষ নয় লড়াই করিতে হইবে। পরদিন বিনয় যখন গোরাকে কহিল, পরেশবাবুর বাড়িতে একবার চলোই না, অনেক দিন যাওনি, তিনি তোমার কথা প্রায়ই জিজ্ঞাসা করেন, তখন গোরা বিনা আপত্তিতে রাজি হইল। শুধু রাজি হওয়া নহে, তাহার মনের মধ্যে পূর্বের মতো নিরুৎসুক ভাব ছিল না। প্রথমে সুচরিতা ও পরেশবাবুর কন্যাদের অস্তিত্ব সম্বন্ধে গোরা সম্পূর্ণ উদাসীন ছিল। তাহার পরে মধ্যে অবজ্ঞাপূর্বক বিরুদ্ধ ভাব তাহার মনে জন্মিয়াছিল। এখন তাহার মনে একটা কৌতূহলের উদ্রেক হইয়াছে। বিনয়ের চিত্তকে কিসে যে এত করিয়া আকর্ষণ করিতেছে তাহা জানিবার জন্য তাহার মনে একটা বিশেষ আগ্রহ জন্মিয়াছে। উভয়ে যখন পরেশবাবুর বাড়ি গিয়া পৌঁছিল তখন সন্ধ্যা হইয়াছে। দোতলার ঘরে একটা তেলের শেড জ্বালাইয়া হারান তাহার একটি ইংরাজি লেখা পরেশবাবুকে শুনাইতেছিলেন। এ স্থলে পরেশবাবু বস্তুত উপলক্ষ মাত্র ছিলেন। সুচরিতাকে শোনানোই তাহার উদ্দেশ্য ছিল। সুচরিতা টেবিলের দূর প্রান্তে চোখের উপর হইতে আলো আড়াল করিবার জন্য মুখের সামনে একটা তালপাতার পাখা ধরিয়া চুপ করিয়া বসিয়াছিল। সে আপন স্বাভাবিক বাধ্যতাবশত প্রবন্ধটি শুনিবার জন্য বিশেষ চেষ্টা করিতেছিল, কিন্তু থাকিয়া থাকিয়া তাহার মন কেবলই অন্যদিকে যাইতেছিল। এমন সময় চাকর আসিয়া গোরা ও বিনয়ের আগমন সংবাদ জ্ঞাপন করিল। তখন সুচরিতা হঠাৎ চমকিয়া উঠিল। সে চৌকি ছাড়িয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই পরেশবাবু কহিলেন, রাধে, যাচ্ছ কোথায়? আর কেউ নয়, আমাদের বিনয় আর গৌর এসেছে। সুচরিতা সংকুচিত হইয়া আবার বসিল। হারানের সুদীর্ঘ ইংরাজি রচনা পাঠে ভঙ্গ ঘটাতে সুচরিতার আরাম বোধ হইল। গোরা আসিয়াছে শুনিয়া তাহার মনে যে একটা উত্তেজনা হয় নাই তাহাও নহে, কিন্তু হারানবাবুর সম্মুখে গোরার আগমনে তাহার মনের মধ্যে ভারী একটা অস্বস্তি এবং সংকোচ বোধ হইতে লাগিল। দুজনে পাছে বিরোধ বাঁধে এই মনে করিয়া, অথবা কি যে তাহার কারণ তাহা বলা শক্ত। গৌরের নাম শুনিয়াই হারানবাবুর মনের ভেতরটা একেবারে বিমুখ হইয়া উঠিল। গৌরের নমস্কারে কোনো মতে প্রতি নমস্কার করিয়া তিনি গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। হারানকে দেখিবা মাত্র গোরার সংগ্রাম করিবার প্রবৃত্তি সশস্ত্রে উদ্যত হইয়া উঠিল। বরদা সুন্দরী তাহার 3 মেয়েকে লইয়া নিমন্ত্রণে গিয়াছিলেন। কথা ছিল সন্ধ্যার সময় পরেশবাবু গিয়া তাহাদিগকে ফিরাইয়া আনিবেন। পরেশবাবুর যাইবার সময় হইয়াছে। এমন সময় গোরা ও বিনয় আসিয়া পড়াতে তাহার বাধা পড়িল, কিন্তু আর বিলম্ব করা উচিত হইবে না জানিয়া তিনি হারান ও সুচরিতাকে কানে কানে বলিয়া গেলেন, তোমরা এদের নিয়ে একটু বসো, আমি যত শীঘ্র পারি ফিরে আসছি।
দেখিতে দেখিতে গোরা এবং হারানবাবুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। যে প্রসঙ্গ লইয়া তর্ক, তাহা এই কলিকাতার অনতি দূরে কোন জেলার ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেবের সহিত ঢাকায় থাকিতে পরেশবাবুদের আলাপ হইয়াছিল। পরেশবাবুর স্ত্রী কন্যারা অন্তঃপুর হইতে বাহির হইতেন বলিয়া সাহেব এবং তাহার স্ত্রী ইহাদিগকে বিশেষ খাতির করিতেন। সাহেব তাহার জন্মদিনে প্রতি বৎসরে কৃষি প্রদর্শনী মেলা করিয়া থাকেন। এবারে বরদা সুন্দরী ব্রাউনলো সাহেবের স্ত্রীর সহিত দেখা করিবার সময় ইংরাজি কাব্য সাহিত্য প্রভৃতিতে নিজের কন্যাদের বিশেষ পারদর্শিতার কথা উত্থাপন করাতে মেম সাহেব সহসা বলিলেন, এবার মেলায় লেফটেন্যান্ট গভর্নর সস্ত্রীক আসবেন। আপনার মেয়েরা যদি তাহাদের সম্মুখে একটা ছোটোখাটো ইংরাজি কাব্যনাট্য অভিনয় করেন তো বড় ভালো হয়। এই প্রস্তাবে বরদা সুন্দরী অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিয়াছেন। আজ তিনি মেয়েদের রিহার্সাল দেওয়ারই জন্য কোনো বন্ধুর বাড়িতে লইয়া গিয়াছেন। এই মেলায় গোরার উপস্থিত থাকা সম্ভবপর হইবে কিনা জিজ্ঞাসা করায় গোরা কিছু অনাবশ্যক উগ্রতার সহিত বলিয়াছিল, না, এ প্রসঙ্গে এদেশে ইংরেজ বাঙালির সম্বন্ধ ও পরস্পর সামাজিক সম্মিলনের বাধা লইয়া দুই তরফে রীতিমতো বিতণ্ডা উপস্থিত হইল। হারান কহিলেন, বাঙালিরই দোষ, আমাদের এত কুসংস্কার ও কুপ্রথা যে আমরা ইংরেজের সঙ্গে মেলবার যোগ্যই নই। গোরা কহিল, যদি তাই সত্য হয় তবে সেই অযোগ্যতা সত্ত্বেও ইংরেজের সঙ্গে মেলবার জন্য লালায়িত হয়ে বেড়ানো আপনাদের পক্ষে লজ্জাকর। হারান কহিলেন, কিন্তু যাঁরা যোগ্য হয়েছেন তাঁরা ইংরেজের কাছে যথেষ্ট সমাদর পেয়ে থাকেন, যেমন এরা সকলে। গোরা, একজনের সমাদরের দ্বারা অন্য সকলের অনাদরটা যেখানে বেশি করে ফুটে ওঠে সেখানে এরকম সমাদরকে আমি অপমান বলে গণ্য করি। দেখিতে দেখিতে হারানবাবু অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন এবং গোরা তাহাকে রহিয়া রহিয়া বাক্যশেলে বিদ্ধ করিতে লাগিল। দুই পক্ষে এইরূপে যখন তর্ক চলিতেছে, সুচরিতা টেবিলের প্রান্তে বসিয়া পাখার আড়াল হইতে গোরাকে এক দৃষ্টিতে লক্ষ্য করিয়া দেখিতেছিল। কি কথা হইতেছে তাহা তাহার কানে আসিতেছিল বটে, কিন্তু তাহাতে তাহার মন ছিল না। সুচরিতা যে গোরাকে অনিমেষ নেত্রে দেখিতেছে সে সম্বন্ধে তাহার নিজের যদি চেতনা থাকিত তবে সে লজ্জিত হইত, কিন্তু সে যেন আত্মবিস্মৃত হইয়াই গোরাকে নিরীক্ষণ করিতেছিল। গোরা তাহার বলিষ্ঠ দুই বাহু টেবিলের উপরে রাখিয়া সম্মুখে ঝুঁকিয়া বসিয়াছিল। তাহার প্রশস্ত শুভ্র ললাটের ওপর বাতির আলো পড়িয়াছে। তাহার মুখে কখনো অবজ্ঞার হাস্য, কখনো বা ঘৃণার ভ্রুকুটি তরঙ্গিত হইয়া উঠিতেছে। তাহার মুখের প্রত্যেক ভাবলীলায় একটা আত্মমর্যাদার গৌরব লক্ষিত হইতেছে। সে যাহা বলিতেছে তাহা যে কেবলমাত্র সাময়িক বিতর্ক বা আক্ষেপের কথা নহে, প্রত্যেক কথা যে তাহার অনেক দিনের চিন্তা এবং ব্যবহারের দ্বারা নিঃসন্দিগ্ধরূপে গঠিত হইয়া উঠিয়াছে, এবং তাহার মধ্যে যে কোনো প্রকার দ্বিধা দুর্বলতা বা আকস্মিকতা নাই, তাহা কেবল তাহার কণ্ঠস্বরে নহে, তাহার মুখে এবং তাহার সমস্ত শরীরেই যেন সুদৃঢ়ভাবে প্রকাশ পাইতেছে। সুচরিতা তাহাকে বিস্মিত হইয়া দেখিতে লাগিল। সুচরিতা তাহার জীবনে এতদিন পরে এই প্রথম একজনকে একটি বিশেষ মানুষ, একটি বিশেষ পুরুষ বলিয়া যেন দেখিতে পাইল। তাহাকে ৮-১০ জনের সঙ্গে মিলাইয়া দেখিতে পারিল না। এই গোরার বিরুদ্ধে দাঁড়াইয়া হারানবাবু অকিঞ্চিৎকর হইয়া পড়িলেন। তাহার শরীরের এবং মুখের আকৃতি, তাহার হাব ভাব ভঙ্গি, এমনকি তাহার জামা এবং চাদরখানা পর্যন্ত যেন তাহাকে ব্যঙ্গ করিতে লাগিল। এতদিন বারংবার বিনয়ের সঙ্গে গোরার সম্বন্ধে আলোচনা করিয়া সুচরিতা গোরাকে একটা বিশেষ দলের, একটা বিশেষ মতের অসামান্য লোক বলিয়া মনে করিয়াছিল। তাহার দ্বারা দেশের একটা কোনো বিশেষ মঙ্গল উদ্দেশ্য সাধিত হইতে পারে এইমাত্র সে কল্পনা করিয়াছিল। আজ সুচরিতা তাহার মুখের দিকে এক মনে চাহিতে চাহিতে সমস্ত দল, সমস্ত মত, সমস্ত উদ্দেশ্য হইতে পৃথক করিয়া গোরাকে কেবল গোরা বলিয়াই যেন দেখিতে লাগিল। চাঁদকে সমুদ্র যেমন সমস্ত প্রয়োজন, সমস্ত ব্যবহারের অতীত করিয়া দেখিয়াই অকারণে উদ্বেল হইয়া উঠিতে থাকে, সুচরিতার অন্তঃকরণ আজ তেমনি সমস্ত ভুলিয়া তাহার সমস্ত বুদ্ধি ও সংস্কার, তাহার সমস্ত জীবনকে অতিক্রম করিয়া যেন চতুর্দিকে উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। মানুষ কি, মানুষের আত্মা কি, সুচরিতা এই তাহা প্রথম দেখিতে পাইল, এবং এই অপূর্ব অনুভূতিতে সে নিজের অস্তিত্ব একেবারে বিস্তৃত হইয়া গেল। হারানবাবু সুচরিতার এই তদ্গত ভাব লক্ষ্য করিয়াছিলেন।
তাহাতে তাহার তর্কের যুক্তিগুলি জোর পাইতেছিল না। অবশেষে একসময় নিতান্ত অধীর হইয়া তিনি আসন ছাড়িয়া উঠিয়া পড়িলেন এবং সুচরিতাকে নিতান্ত আত্মীয়ের মতো ডাকিয়া কহিলেন, সুচরিতা, একবার এ ঘরে এসো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সুচরিতা একেবারে চমকিয়া উঠিল। তাহাকে কে যেন মারিল। হারানবাবুর সহিত তাহার যেরূপ সম্বন্ধ, তাহাতে তিনি যে কখনো তাহাকে এরূপ আহ্বান করিতে পারেন না তাহা নহে। অন্য সময় হইলে সে কিছু মনেই করিত না, কিন্তু আজ গোরা ও বিনয়ের সম্মুখে সে নিজেকে অপমানিত বোধ করিল। বিশেষত গোরা তাহার মুখের দিকে এমন একরকম করিয়া চাহিল যে সে হারানবাবুকে ক্ষমা করিতে পারিল না। প্রথমটা সে যেন কিছুই শুনিতে পায় নাই, এমনইভাবে চুপ করিয়া বসিয়া রহিল। হারানবাবু তখন কণ্ঠস্বরে একটু বিরক্তি প্রকাশ করিয়া কহিলেন, শুনছ সুচরিতা, আমার একটা কথা আছে, একবার এ ঘরে আসতে হবে। সুচরিতা তাহার মুখের দিকে না তাকাইয়াই কহিল, এখন থাক, বাবা আসুন, তারপরে হবে। বিনয় উঠিয়া কহিল, আমরা না হয় যাচ্ছি। সুচরিতা তাড়াতাড়ি কহিল, না বিনয়বাবু, উঠবেন না, বাবা আপনাদের থাকতে বলেছেন, তিনি এলেন বলে। তার কণ্ঠস্বরে একটা ব্যাকুল অনুনয়ের ভাব প্রকাশ পাইল। হরিণীকে যেন ব্যাধের হাতে ফেলিয়া যাইবার প্রস্তাব হইয়াছিল। আমি আর থাকতে পারছি না, আমি তবে চললুম বলিয়া হারানবাবু দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেলেন। রাগের মাথায় বাহির হইয়া আসিয়া পরক্ষণেই তাহার অনুতাপ হইতে লাগিল, কিন্তু তখন ফিরিবার আর কোনো উপলক্ষ খুঁজিয়া পাইলেন না। হারানবাবু চলিয়া গেলে সুচরিতা একটা কোন সুগভীর লজ্জায় মুখ যখন রক্তিম ও নত করিয়া বসিয়াছিল, কি করিবে কি বলিবে কিছুই ভাবিয়া পাইতেছিল না, সেই সময় গোরা তাহার মুখের দিকে ভালো করিয়া চাহিয়া লইবার অবকাশ পাইয়াছিল। গোরা শিক্ষিত মেয়েদের মধ্যে যে ঔদ্ধত্য, যে প্রগল্ভতা কল্পনা করিয়া রাখিয়াছিল, সুচরিতার মুখশ্রীতে তাহার আভাস মাত্র কোথায়? তাহার মুখে বুদ্ধির একটা উজ্জ্বলতা নিঃসন্দেহে প্রকাশ পাইতেছিল, কিন্তু নম্রতা ও লজ্জার দ্বারা তাহা কি সুন্দর কোমল হইয়া আজ দেখা দিয়েছে। মুখের ডৌলটি কি সুকুমার, ভ্রুযুগলের উপরে ললাটটি যেন শরতের আকাশখণ্ডের মতো নির্মল ও স্বচ্ছ। ঠোঁট দুটি চুপ করিয়া আছে, কিন্তু অনুচ্চারিত কথার মাধুর্য সেই দুটি ঠোঁটের মাঝখানে যেন কোমল একটি কুঁড়ির মতো রহিয়াছে। নবীনা রমণীর বেশভূষার প্রতি গোরা পূর্বে কোনোদিন ভালো করিয়া চাহিয়া দেখে নাই, এবং না দেখিয়াই সে সমস্তের প্রতি তাহার একটা ধিক্কার ভাব ছিল। আজ সুচরিতার দেহে তাহার নতুন ধরনের শাড়ি পরার ভঙ্গি তাহার একটু বিশেষভাবে ভালো লাগিল। সুচরিতার একটা হাত টেবিলের ওপরে ছিল, তাহার জামার আস্তিনের কুঞ্চিত প্রান্ত হইতে সেই হাতখানি আজ গোরার চোখে কোমল হৃদয়ের একটি কল্যাণপূর্ব বাণীর মতো বোধ হইল। দীপালোকিত শান্ত সন্ধ্যায় সুচরিতাকে বেষ্টন করিয়া সমস্ত ঘরটি তাহার আলো, তাহার দেয়ালের ছবি, তাহার গৃহসজ্জা, তাহার পরিপাট্য লইয়া একটি যেন বিশেষ অখণ্ড রূপ ধারণ করিয়া দেখা দিল। তাহা যে গৃহ, তাহা যে সেবাকুশলা নারীর যত্নে, স্নেহে, সৌন্দর্যে মণ্ডিত, তাহা যে দেওয়াল ও কড়িবর্গার ছাদের চেয়ে অনেক বেশি, ইহা আজ গোরার কাছে মুহূর্তের মধ্যে প্রত্যক্ষ হইয়া উঠিল। গোরা আপনার চতুর্দিকের আকাশের মধ্যে একটা সজীব সত্তা অনুভব করিল। তাহার হৃদয়কে চারিদিক হইতেই একটা হৃদয়ের হিল্লোল আসিয়া আঘাত করিতে লাগিল। একটা কিসের নিবিড়তা তাহাকে যেন বেষ্টন করিয়া ধরিল। এরূপ অপূর্ব উপলব্ধি তাহার জীবনে কোনোদিন ঘটে নাই। দেখিতে দেখিতে ক্রমশই সুচরিতার কপালের ভ্রষ্ট কেশ হইতে তাহার পায়ের কাছে শাড়ির পাটটুকু পর্যন্ত অত্যন্ত সত্য ও অত্যন্ত বিশেষ হইয়া উঠিল। একই কালে সমগ্রভাবে সুচরিতা এবং সুচরিতার প্রত্যেক অংশ স্বতন্ত্রভাবে গোরার দৃষ্টিকে আকর্ষণ করিতে লাগিল। কিছুক্ষণ কেহ কোনো কথা কহিতে না পারিয়া সকলেই এক প্রকার কুণ্ঠিত হইয়া পড়িল। তখন বিনয় সুচরিতার দিকে চাহিয়া কহিল, সেদিন আমাদের কথা হচ্ছিল বলিয়া একটা কথা উত্থাপন করিয়া দিল। সে কহিল, আপনাকে তো বলেইছি, আমার এমন একদিন ছিল যখন আমার মনে বিশ্বাস ছিল আমাদের দেশের জন্যে, সমাজের জন্যে আমাদের কিছুই আশা করবার নেই। চিরদিনই আমরা নাবালকের মতন কাটাবো এবং ইংরেজ আমাদের ওঝি নিযুক্ত হয়ে থাকবে। যেখানে যা যেমন আছে সেই রকমই থেকে যাবে। ইংরেজের প্রবল শক্তি এবং সমাজের প্রবল জড়তার বিরুদ্ধে আমাদের কোথাও কোনো উপায় মাত্র নেই। আমাদের দেশের অধিকাংশ লোকেরই এরকমই মনের ভাব। এমন অবস্থায় মানুষ হয় নিজের স্বার্থ নিয়েই থাকে, নয় উদাসীনভাবে কাটায়।
আমাদের দেশের মধ্যবিত্ত লোকেরা এই কারণেই চাকরির উন্নতি ছাড়া আর কোনো কথা ভাবে না। ধনী লোকেরা গভর্নমেন্টের খেতাব পেলেই জীবন সার্থক বোধ করে। আমাদের জীবনের যাত্রাপথটা অল্প একটু দূরে গিয়েই ব্যাস ঠেকে যায়। সুতরাং সুদূর উদ্দেশ্যের কল্পনাও আমাদের মাথায় আসে না, আর তার পাথেয় সংগ্রহ অনাবশ্যক বলে মনে করি। আমিও একসময় ঠিক করেছিলাম গোড়ার বাবাকে মুরব্বি ধরে একটা চাকরি জোগাড় করে নেব। এমন সময় গোড়া আমাকে বললে, না, গভর্নমেন্টের চাকরি তুমি কোনো মতেই করতে পারবে না। গোড়া এই কথায় সুচরিতার মুখে একটুখানি বিস্ময়ের আভাস দেখিয়া কহিল, আপনি মনে করবেন না গভর্নমেন্টের ওপর রাগ করে আমি এমন কথা বলছি। গভর্নমেন্টের কাজ যারা করে তারা গভর্নমেন্টের শক্তিকে নিজের শক্তি বলে একটা গর্ববোধ করে এবং দেশের লোকের থেকে একটা ভিন্ন শ্রেণীর হয়ে ওঠে। যত দিন যাচ্ছে আমাদের এই ভাবটা ততই বেড়ে উঠছে। আমি জানি আমার একটি আত্মীয় সাবেককালের ডেপুটি ছিলেন, এখন তিনি কাজ ছেড়ে দিয়ে বসে আছেন। তাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করেছিলেন, বাবু, তোমার বিচারে এত বেশি লোক খালাস পায় কেন? তিনি জবাব দিয়েছিলেন, সাহেব, তার একটি কারণ আছে। তুমি যাদের জেলে দাও তারা তোমার পক্ষে কুকুর বিড়াল মাত্র, আর আমি যাদের জেলে দিই তারা যে আমার ভাই হয়। এত বড় কথা বলতে পারে এমন ডেপুটি তখন ছিল, এবং শুনতে পারে এমন ইংরেজ ম্যাজিস্ট্রেটেরও অভাব ছিল না। কিন্তু যতই দিন যাচ্ছে চাকরির দরাদরি অঙ্গের ভূষণ হয়ে উঠছে, এবং এখনকার ডেপুটির কাছে তার দেশের লোক ক্রমেই কুকুর বিড়াল হয়ে দাঁড়াচ্ছে, এবং এমনই করে পদের উন্নতি হতে হতে তাদের যে কেবলই অধোগতি হচ্ছে এ কথার অনুভূতি পর্যন্ত তাদের চলে যাচ্ছে। পরের কাঁধে ভর দিয়ে নিজের লোকেদের নিচু করে দেখব এবং নিচু করে দেখবা মাত্র তাদের প্রতি অবিচার করতে বাধ্য হব, এতে কোনো মঙ্গল হতে পারে না বলিয়া গোড়া টেবিলে এক মুষ্টি আঘাত করিল। তেলের সেজটা কাঁপিয়া উঠিল। বিনয় কহিল, গোড়া, এই টেবিলটা গভর্নমেন্টের নয়, আর এই সেজটা পরেশবাবুদের। শুনিয়া গোড়া উচ্চৈস্বরে হাসিয়া উঠিল। তাহার হাস্যের প্রবল ধ্বনিতে সমস্ত বাড়িটা পরিপূর্ণ হইয়া গেল। ঠাট্টা শুনিয়া গোড়া যে ছেলে মানুষের মতন এমন প্রচুরভাবে হাসিয়া উঠিতে পারে ইহাতে সুচরিতা আশ্চর্য বোধ করিল, এবং তাহার মনের মধ্যে ভারী একটা আনন্দ হইল। যাহারা বড় কথার চিন্তা করে তাহারা যে প্রাণ খুলিয়া হাসিতে পারে এ কথা তাহার জানা ছিল না। গোড়া সেদিন অনেক কথাই বলিল। সুচরিতা যদিও চুপ করিয়াছিল, কিন্তু তাহার মুখের ভাবে গোড়া এমন একটা সাই পাইল যে উৎসাহে তাহার হৃদয় ভরিয়া উঠিল। শেষকালে সুচরিতাকেই যেন বিশেষভাবে সম্বোধন করিয়া কহিল, দেখুন, একটি কথা মনে রাখবেন, যদি এমন ভুল সংস্কার আমাদের হয় যে ইংরেজরা যখন প্রবল হয়ে উঠছে তখন আমরাও ঠিক ইংরেজিটা না হলে কোনো মতে প্রবল হতে পারবো না, তাহলে সে অসম্ভব কোনো দিন সম্ভব হবে না, এবং কেবলই নকল করতে করতে আমরা দুয়ের বার হয়ে যাব। এ কথা নিশ্চয়ই জানবেন, ভারতের একটা বিশেষ প্রকৃতি, বিশেষ শক্তি, বিশেষ সত্য আছে। সেইটের পরিপূর্ণ বিকাশের দ্বারাই ভারত সার্থক হবে, ভারত রক্ষা পাবে। ইংরেজের ইতিহাস পড়ে এইটা যদি আমরা না শিখে থাকি তবে সমস্তই ভুল শিখেছি। আপনার প্রতি আমার এই অনুরোধ, আপনি ভারতবর্ষের ভিতরে আসুন, এর সমস্ত ভালো মন্দের মাঝখানেই নেবে দাঁড়ান। যদি বিকৃতি থাকে তবে ভেতর থেকে সংশোধন করে তুলুন, কিন্তু আগে দেখুন, বুঝুন, ভাবুন, এর দিকে মুখ ফেরান, এর সঙ্গে এক হন। এর বাইরে থেকে খ্রিস্টানি সংস্কারে বাল্যকাল হতে অস্থিমজ্জায় দীক্ষিত হয়ে একে আপনি বুঝতেই পারবেন না। একে কেবলই আঘাত করতেই থাকবেন, এর কোনো কাজেই লাগবেন না। গোড়া বলিল বটে আমার অনুরোধ, কিন্তু এ তো অনুরোধ নয়, এ যেন আদেশ। কথার মধ্যে এমন একটা প্রচণ্ড জোর যে তাহা অন্যের সম্মতির অপেক্ষাই করে না। সুচরিতা মুখ নত করিয়া সমস্ত শুনিল। এমন একটা প্রবল আগ্রহের সঙ্গে গোড়া যে তাহাকে বিশেষভাবে সম্বোধন করিয়া এই কথা কয়টি কহিল, তাতে সুচরিতার মনের মধ্যে একটা আন্দোলন উপস্থিত করিয়া দিল। সে আন্দোলন যে কিসের তখন তাহা ভাবিবার সময় ছিল না। ভারতবর্ষ বলিয়া যে একটি বৃহৎ প্রাচীন সত্তা আছে, সুচরিতা সে কথা কোনোদিন এক মুহূর্তের জন্যও ভাবে নাই। এই সত্তা যে দূর অতীত ও সুদূর ভবিষ্যৎকে অধিকারপূর্বক নিভৃতে থাকিয়া মানবের বিরাট ভাগ্যজালে একটা বিশেষ রঙের সুতা একটা বিশেষভাবে বুনিয়া চলিয়াছে, সেই সুতা যে কত সূক্ষ্ম, কত বিচিত্র এবং কত সুদূর সার্থকতার সহিত তাহার কত নিগূঢ় সম্বন্ধ, সুচরিতা আজ তাহা গোড়ার প্রবল কণ্ঠের কথা শুনিয়া যেন হঠাৎ একরকম করিয়া উপলব্ধি করিল।
প্রত্যেক ভারতবাসীর জীবন যে এত বড় একটা সত্তার দ্বারা বেষ্টিত, অধিকৃত, তাহা সচেতনভাবে অনুভব না করিলে আমরা যে কতই ছোট হইয়া এবং চারিদিক সম্বন্ধে কতই অন্ধ হইয়া কাজ করিয়া যাই, নিমেষের মধ্যেই তাহা যেন সুচরিতার কাছে প্রকাশ পাইল। সেই অকস্মাৎ চিত্তস্ফূর্তির আবেগে সুচরিতা তাহার সমস্ত সংকোচ দূর করিয়া দিয়া অত্যন্ত সহজ বিনয়ের সহিত কহিল, আমি দেশের কথা কখনো এমন করে বড় করে সত্য করে ভাবিনি, কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করি, ধর্মের সঙ্গে দেশের যোগ কি? ধর্ম কি দেশের অতীত নয়? গোরার কানে সুচরিতার মৃদু কণ্ঠের এই প্রশ্ন বড় মধুর লাগিল। সুচরিতার বড় বড় দুইটি চোখের মধ্যে এই প্রশ্নটি আরও মধুর করিয়া দেখা দিল। গোরা কহিল, দেশের অতীত যা দেশের চেয়ে যা অনেক বড়, তাই দেশের ভেতর দিয়া প্রকাশ পায়। দেশের অতীত যা দেশের চেয়ে যা অনেক বড়, তাই দেশের ভেতর দিয়ে প্রকাশ পায়। ঈশ্বর এমনই করে বিচিত্রভাবে আপনার অনন্ত স্বরূপকেই ব্যক্ত করছেন। যাঁরা বলেন সত্য এক, অতএব কেবলই একটি ধর্মই সত্য, ধর্মের একটিমাত্র রূপই সত্য, তাঁরা সত্য যে এক কেবল এই সত্যটিই মানেন, আর সত্য যে অন্তহীন সে সত্যটা মানতে চান না। অন্তহীন এক, অন্তহীন অনেকে আপনাকে প্রকাশ করেন। জগতে সেই লীলাই তো দেখছি। সেই জন্যেই ধর্মমত বিচিত্র হয়ে সেই ধর্মরাজকে নানা দিক দিয়ে উপলব্ধি করাচ্ছে। আমি আপনাকে নিশ্চয়ই বলছি, ভারতবর্ষের খোলা জানলা দিয়ে আপনি সূর্যকে দেখতে পাবেন। সেজন্য সমুদ্র পাড়ে গিয়ে খ্রিস্টান গির্জার জানলায় বসবার কোনো দরকার হবে না। সুচরিতা কহিল, আপনি বলতে চান ভারতবর্ষের ধর্মতন্ত্র একটি বিশেষ পথ দিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেই বিশেষত্বটি কি? গোরা কহিল, সেটা হচ্ছে এই যে ব্রহ্ম যিনি নির্বিশেষ, তিনি বিশেষের মধ্যেই ব্যক্ত, কিন্তু তার বিশেষের শেষ নেই। জল তাঁর বিশেষ, স্থল তাঁর বিশেষ, বায়ু তাঁর বিশেষ, অগ্নি তাঁর বিশেষ, প্রাণ তাঁর বিশেষ, বুদ্ধি প্রেম সমস্তই তাঁর বিশেষ। গণনা করে কোথাও তাঁর অন্ত পাওয়া যায় না। বিজ্ঞান তাই নিয়ে মাথা ঘুরিয়ে মরছে। তিনি নির্বিকার, তাঁর আকারের অন্ত নেই। হ্রস্বদীর্ঘ স্থূলসূক্ষ্মের অনন্ত প্রবাহই তাঁর। যিনি অনন্ত বিশেষ তিনি নির্বিশেষ, যিনি অনন্ত রূপ তিনি অরূপ। অন্যান্য দেশে ঈশ্বরকে ন্যূনাধিক পরিমাণে কোনো একটি মাত্রায় বিশেষের মধ্যে বাঁধতে চেষ্টা করেছে। ভারতবর্ষেও ঈশ্বরকে বিশেষের মধ্যে দেখাবার চেষ্টা আছে বটে, কিন্তু সেই বিশেষকেই ভারতবর্ষ একমাত্র ও চূড়ান্ত বলে গণ্য করে না। ঈশ্বর যে সেই বিশেষকেও অনন্ত গুণে অতিক্রম করে আছেন, একথা ভারতবর্ষের কোনো ভক্ত কোনোদিন অস্বীকার করেন না। সুচরিতা কহিল, জ্ঞানী করেন না, কিন্তু অজ্ঞানী? গোরা কহিল, আমি তো পূর্বেই বলেছি, অজ্ঞানী সকল দেশেই সকল সত্যকেই বিকৃত করবে। সুচরিতা কহিল, কিন্তু আমাদের দেশে সেই বিকার কি বেশি দূর পর্যন্ত পৌঁছয়নি? গোরা কহিল, তা হতে পারে, কিন্তু তার কারণ ধর্মের স্থূল ও সূক্ষ্ম, অন্তর ও বাহির, শরীর ও আত্মা, এই দুটো অঙ্গকেই ভারতবর্ষ পূর্ণভাবে স্বীকার করতে চায় বলেই যারা সূক্ষ্মকে গ্রহণ করতে পারে না তারা স্থূলটাকেই নেয় এবং অজ্ঞানের দ্বারা সেই স্থূলের মধ্যে নানা অদ্ভুত বিকার ঘটাতে থাকে। কিন্তু যিনি রূপেও সত্য, অরূপেও সত্য, স্থূলেও সত্য, সূক্ষ্মেও সত্য, ধ্যানেও সত্য, প্রত্যক্ষেও সত্য, তাকে ভারতবর্ষ সর্বতোভাবে দেহে মনে কর্মে উপলব্ধি করবার যে আশ্চর্য বিচিত্র ও প্রকাণ্ড চেষ্টা করেছে, তাকে আমরা মূঢ়ের মতন অশ্রদ্ধা করে ইউরোপের অষ্টাদশ শতাব্দীর নাস্তিকতায় আস্তিকতায় মিশ্রিত একটা সংকীর্ণ নিরস অঙ্গহীন ধর্মকেই একমাত্র ধর্ম বলে গ্রহণ করব, এ হতেই পারে না। আমি যা বলছি তা আপনাদের আশৈশবের সংস্কারবশত ভালো করে বুঝতেই পারবেন না। মনে করবেন এ লোকটার ইংরাজি শিখেও শিক্ষার কোনো ফল হয় নাই। কিন্তু ভারতবর্ষের সত্য প্রকৃতি ও সত্য সাধনার প্রতি যদি আপনার কোনোদিন শ্রদ্ধা জন্মে, ভারতবর্ষ নিজেকে সহস্র বাধা ও বিকৃতির ভিতর দিয়েও যেরকম করে প্রকাশ করেছে, সেই প্রকাশের গভীর অভ্যন্তরে যদি প্রবেশ করতে পারেন, তাহলে আর কি বলবো, আপনার ভারতবর্ষীয় স্বভাবকে, শক্তিকে ফিরে পেয়ে আপনি মুক্তি লাভ করবেন। সুচরিতা অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল দেখিয়া গোরা কহিল, আমাকে আপনি একটি গোঁড়া ব্যক্তি বলে মনে করবেন না। হিন্দু ধর্ম সম্বন্ধে গোঁড়া লোকেরা, বিশেষত যারা হঠাৎ নতুন গোঁড়া হয়ে উঠেছে, তারা যেভাবে কথা কয়, আমার কথা সেভাবে গ্রহণ করবেন না। ভারতবর্ষের নানা প্রকার প্রকাশে এবং বিচিত্র চেষ্টার মধ্যে আমি একটা গভীর ও বৃহৎ ঐক্য দেখতে পেয়েছি। সেই ঐক্যের আনন্দে আমি পাগল।
সেই ঐক্যের আনন্দেই ভারতবর্ষের মধ্যে যারা মূঢ়তম তাদের সঙ্গে এক দলে মিশে ধুলায় গিয়া বসতে আমার মনে কিছুমাত্র সংকোচ বোধ হয় না। ভারতবর্ষের এই বাণী কেউ বা বোঝে, কেউ বা বোঝে না। তা নাই হলো আমি আমার ভারতবর্ষের সকলের সঙ্গে এক, তারা আমার সকলেই আপন। তাদের সকলের মধ্যেই চিরন্তন ভারতবর্ষের নিগুড় আবির্ভাব নিয়ত কাজ করছে, সে সম্বন্ধে আমার মনে কোনো সন্দেহ মাত্র নেই। গোরার প্রবল কণ্ঠের এই কথাগুলি ঘরের দেওয়ালের টেবিলে সমস্ত আসবাবপত্র যেন কাঁপিতে লাগিল। এ সমস্ত কথা সুচরিতার পক্ষে খুব স্পষ্ট বুঝিবার কথা নহে, কিন্তু অনুভূতির প্রথম অস্পষ্ট সঞ্চারেরও বেগ অত্যন্ত প্রবল। জীবনটা যে নিতান্তই চারটে দেওয়ালের মধ্যে বা একটা দলের মধ্যে বদ্ধ নহে, এই উপলব্ধিটা সুচরিতাকে যেন পীড়া দিতে লাগিল। এমন সময় সিঁড়ির কাছ হইতে মেয়েদের উচ্চহাস্য মিশ্রিত দ্রুত পদশব্দ শোনা গেল। বরদাসুন্দরী ও মেয়েদের লইয়া পরেশবাবু ফিরিয়াছেন। সুধীর সিঁড়ি দিয়া উঠিবার সময় মেয়েদের উপর কি একটা উৎপাত করিতেছে, তাহাই লইয়া এই হাস্যধ্বনির সৃষ্টি। লাবণ্য, ললিতা ও সতীশ ঘরের মধ্যে ঢুকিয়াই গোরাকে দেখিয়া সংযত হইয়া দাঁড়াইল। লাবণ্য ঘর হইতে বাহির হইয়া গেল। সতীশ বিনয়ের চৌকির পাশে দাঁড়াইয়া কানে কানে তাহার সহিত বিশ্রম্ভলাপ শুরু করিয়া দিল। ললিতা সুচরিতার পশ্চাতে চৌকি টানিয়া তাহার আড়ালে অদৃশ্য প্রায় হইয়া বসিল। পরেশ আসিয়া কহিলেন, আমার ফিরতে দেরি হয়ে গেল, পানুবাবু বুঝি চলে গেছেন? সুচরিতা তাহার কোনো উত্তর দিল না। বিনয় কহিল, হ্যাঁ, তিনি থাকতে পারলেন না। গোরা উঠিয়া কহিল, আজ আমরাও আসি বলিয়া পরেশবাবুকে নত হইয়া নমস্কার করিল। পরেশবাবু কহিলেন, আজ আর তোমাদের সঙ্গে আলাপ করবার সময় পেলুম না। বাবা, যখন তোমাদের অবকাশ হবে মাঝে মাঝে এসো। গোরা ও বিনয় ঘর হইতে বাহির হইবার উপক্রম করিতেছে, এমন সময় বরদাসুন্দরী আসিয়া পড়িলেন। উভয়ে তাহাকে নমস্কার করিল। তিনি কহিলেন, আপনারা এখনই যাচ্ছেন নাকি? গোরা কহিল, হ্যাঁ। বরদাসুন্দরী বিনয়কে কহিলেন, কিন্তু বিনয়বাবু, আপনি যেতে পারছেন না, আপনাকে আজ খেয়ে যেতে হবে, আপনার সঙ্গে একটা কাজের কথা আছে। সতীশ লাফাইয়া উঠিয়া বিনয়ের হাত ধরিল এবং কহিল, হ্যাঁ মা, বিনয়বাবুকে যেতে দিও না, উনি আজ রাত্রে আমার সঙ্গে থাকবেন। বিনয় কিছু কুণ্ঠিত হইয়া উত্তর দিতে পারিতেছিল না দেখিয়া বরদাসুন্দরী গোরাকে কহিলেন, বিনয়বাবুকে কি আপনি নিয়ে যেতে চান? ওকে আমার দরকার আছে। গোরা কহিল, কিছু না, বিনয় তুমি থাকো না, আমি আসছি বলিয়া গোরা দ্রুতপদে চলিয়া গেল। বিনয়ের থাকা সম্বন্ধে বরদাসুন্দরী যখনই গোরার সম্মতি লইলেন, সেই মুহূর্তেই বিনয় ললিতার মুখের দিকে না চাহিয়া থাকিতে পারিল না। ললিতা মুখ টিপিয়া হাসিয়া মুখ ফিরাইল। হাসি বিদ্রুপের সঙ্গে বিনয় ঝগড়া করিতেও পারে না, অথচ ইহা তাহাকে কাঁটার মতো বেঁধে। বিনয় ঘরে আসিয়া বসিতেই ললিতা কহিল, বিনয়বাবু, আজ আপনি পালালেই ভালো করতেন। বিনয় কহিল, কেন? ললিতা, মা আপনাকে বিপদে ফেলবার মতলব করেছেন। ম্যাজিস্ট্রেটের মেলায় যে অভিনয় হবে তাতে একজন লোক কম পড়েছে, মা আপনাকে ঠিক করেছেন। বিনয় ব্যস্ত হইয়া কহিল, কি সর্বনাশ, এ কাজ আমার দ্বারা হবে না। ললিতা, সে আমি মাকে আগেই বলেছি, এ অভিনয়ে আপনার বন্ধু কখনোই আপনাকে যোগ দিতে দেবেন না। বিনয় খোঁচা খাইয়া কহিল, বন্ধুর কথা রেখে দিন, আমি 7 জন্মে কখনো অভিনয় করিনি, আমাকে কেন? ললিতা কহিল, আমরাই বুঝি জন্ম জন্মান্তর অভিনয় করে আসছি। এই সময় বরদাসুন্দরী ঘরের মধ্যে আসিয়া বসিলেন। ললিতা কহিল, মা, তুমি অভিনয়ে বিনয়বাবুকে মিথ্যে ডাকছ, আগে ওর বন্ধুকে যদি রাজি করাতে পারো তাহলে। বিনয় কাতর হইয়া কহিল, বন্ধু রাজি হওয়া নিয়ে কোনো কথাই হচ্ছে না, অভিনয় তো করলেই হয় না, আমার যে ক্ষমতাই নাই। বরদাসুন্দরী কহিলেন, সেজন্য ভাববেন না, আমরা আপনাকে শিখিয়ে ঠিক করে নিতে পারবো, ছোট ছোট মেয়েরা পারবে আর আপনি পারবেন না। বিনয়ের উদ্ধারের আর কোনো উপায় রহিল না। গোরা তাহার স্বাভাবিক দ্রুতগতি পরিত্যাগ করিয়া অন্যমনস্কভাবে ধীরে ধীরে বাড়ি চলিল। বাড়ি যাইবার সহজ পথ ছাড়িয়া সে অনেকটা ঘুরিয়া গঙ্গার ধারে রাস্তা ধরিল। তখন কলিকাতার গঙ্গা ও গঙ্গার ধার বণিক সভ্যতার লাভ লোলুপ কুশ্রিতায় জলে স্থলে আক্রান্ত হইয়া তীরে রেলের লাইন ও নীরে ব্রিজের বেড়ি পড়ে নাই। তখনকার শীত সন্ধ্যায় নগরের নিঃশ্বাস কালিমা আকাশকে এমন নিবিড় করিয়া আচ্ছন্ন করিত না। নদী তখন বহুদূর হিমালয়ের নির্জন গিরিশৃঙ্গ হইতে কলিকাতার ধূলিলিপ্ত ব্যস্ততার মাঝখানে শান্তির বার্তা বহন করিয়া আনিত। প্রকৃতি কোনোদিন গোরার মনকে আকর্ষণ করিবার অবকাশ পায় নাই। তাহার মন নিজের সচেষ্টতার বেগে নিজে কেবলই তরঙ্গায়িত হইয়াছিল। যে জল স্থল আকাশ অব্যবহিতভাবে তাহার চেষ্টার ক্ষেত্র নহে, তাহাকে সে লক্ষ্যই করে নাই।
আজ কিন্তু নদীর উপরকার ওই আকাশ আপনার নক্ষত্রালোকে অভিষিক্ত অন্ধকার দ্বারা গোরার হৃদয়কে বারংবার নিঃশব্দে স্পর্শ করিতে লাগিল। নদী নিস্তরঙ্গ, কলিকাতার তীরের ঘাটে কতকগুলি নৌকায় আলো জ্বলিতেছে, আর কতকগুলি দ্বীপহীন নিস্তব্ধ। ওপারের নিবিড় গাছগুলির মধ্যে কালিমা ঘনীভূত, তাহারই ঊর্ধ্বে বৃহস্পতি গ্রহ অন্ধকারের অন্তর্যামীর মতন তিমিরভেদী অনিমেষ দৃষ্টিতে স্থির হইয়া আছে। আজ এই বৃহৎ নিস্তব্ধ প্রকৃতি গোরার শরীর মনকে যেন অভিভূত করিয়া দিল। গোরার হৃৎপিণ্ডের সমান তালে আকাশের বিরাট অন্ধকার স্পন্দিত হইতে লাগিল। প্রকৃতি এতকাল ধৈর্য ধরিয়া স্থির হইয়াছিল, আজ গোরার অন্তঃকরণের কোন দ্বারটা খোলা পাইয়া সে মুহূর্তের মধ্যে এই অসতর্ক দুর্গটিকে আপনার করিয়া লইল। এতদিন নিজের বিদ্যা বুদ্ধি চিন্তা ও কর্ম লইয়া গোরা অত্যন্ত স্বতন্ত্র ছিল। আজ কি হইল? আজ কোনখানে সে প্রকৃতিকে স্বীকার করিল এবং করিবা মাত্রই এই গভীর কালো জল, এই নিবিড় কালো তট, ওই উদার কালো আকাশ তাহাকে বরণ করিয়া লইল। আজ প্রকৃতির কাছে কেমন করিয়া গোরা ধরা পড়িয়া গেছে। পথের ধারে সদাগরের আপিসের বাগানে কোন বিলাতি লতা হইতে একটা অপরিচিত ফুলের মৃদু কোমল গন্ধ গোরার ব্যাকুল হৃদয়ের ওপর হাত বুলাইয়া দিতে লাগিল। নদী তাহাকে লোকালয়ের অশ্রান্ত কর্মক্ষেত্র হইতে কোন অনির্দেশ্য সুদূরের দিকে আঙুল দেখাইয়া দিল। সেখানে নির্জন জলের ধারে গাছগুলি শাখা মিলাইয়া কি ফুল ফুটাইয়াছে, কি ছায়া ফেলিয়াছে। সেখানে নির্মল নীল আকাশের নিচে দিনগুলি যেন কাহার চোখের উন্মিলিত দৃষ্টি, এবং রাতগুলি যেন কাহার চোখের আনত পল্লবের লজ্জাজড়িত ছায়া। চারিদিক হইতে মাধুর্যের আবর্ত আসিয়া হঠাৎ গোরাকে যে একটা অতল স্পর্শ অনাদি শক্তির আকর্ষণে টানিয়া লইয়া চলিল, পূর্বে কোনোদিন সে তাহার কোনো পরিচয় জানিত না। ইহা একই কালে বেদনায় এবং আনন্দে তাহার সমস্ত মনকে এক প্রান্ত হইতে আর এক প্রান্তে অভিহিত করিতে লাগিল। আজ এই হেমন্তের রাত্রে নদীর তীরে নগরের অব্যক্ত কোলাহলে এবং নক্ষত্রের অপরিস্ফুট আলোকে গোরা বিশ্বব্যাপিনী কোন অবগুণ্ঠিতা মায়াবিনীর সম্মুখে আত্মবিস্তৃত হইয়া দণ্ডায়মান হইল। এই মহারানীকে সে এতদিন নতমস্তকে স্বীকার করে নাই বলিয়াই আজ অকস্মাৎ তাহার শাসনের ইন্দ্রজাল আপন সহস্রবর্ণের সূত্রে গোরাকে জলস্থল আকাশের সঙ্গে চারিদিক হইতে বাঁধিয়া ফেলিল। গোরা নিজের সম্বন্ধে নিজেই বিস্মিত হইয়া নদীর জনশূন্য ঘাটের একটা পৈঠায় বসিয়া পড়িল। বারবার সে নিজেকে প্রশ্ন করিতে লাগিল যে তাহার জীবনে এ কিসের আবির্ভাব এবং ইহার কি প্রয়োজন। যে সংকল্প দ্বারা সে আপনার জীবনকে আগাগোড়া বিধিবদ্ধ করিয়া মনে মনে সাজাইয়া লইয়াছিল, তাহার মধ্যে ইহার স্থান কোথায়? ইহা কি তাহার বিরুদ্ধ? সংগ্রাম করিয়া ইহাকে কি পরাস্ত করিতে হইবে? এই বলিয়া গোরা মুষ্টি দৃঢ় করিয়া যখনই বদ্ধ করিল, অমনি বুদ্ধিতে উজ্জ্বল নম্রতার কোমল কোন দুইটি স্নিগ্ধ চক্ষুর জিজ্ঞাসু দৃষ্টি তাহার মনের মধ্যে জাগিয়া উঠিল। কোন অনিন্দ সুন্দর হাতখানির আঙুলগুলির স্পর্শ সৌভাগ্যের অনাস্বাদিত অমৃত তাহার ধ্যানের সম্মুখে তুলিয়া ধরিল। গোরার সমস্ত শরীরে পুলকের বিদ্যুৎ চকিত হইয়া উঠিল। একাকী অন্ধকারের মধ্যে এই প্রগাঢ় অনুভূতি তাহার সমস্ত প্রশ্নকে, সমস্ত দ্বিধাকে একেবারে নিরস্ত করিয়া দিল। সে তাহার এই নতুন অনুভূতিকে সমস্ত দেহ মন দিয়া উপভোগ করিতে লাগিল। ইহাকে ছাড়িয়া সে উঠিতে ইচ্ছা করিল না। অনেক রাত্রে যখন গোরা বাড়ি গেল, তখন আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, এত রাত করলে যে বাবা, তোমার খাবার যে ঠান্ডা হয়ে গেছে? গোরা কহিল, কি জানি মা, আজ কি মন হলো, অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসেছিল। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, বিনয় সঙ্গে ছিল বুঝি? গোরা কহিল, না, আমি একাই ছিলুম। আনন্দময়ী মনে মনে কিছু আশ্চর্য হইলেন। বিনা প্রয়োজনে গোরা যে এত রাত পর্যন্ত গঙ্গার ঘাটে বসিয়া ভাবিবে, এমন ঘটনা কখনোই হয় নাই। চুপ করিয়া বসিয়া ভাবা তাহার স্বভাবই নহে। গোরা যখন অন্যমনস্ক হইয়া খাইতেছিল, আনন্দময়ী লক্ষ্য করিয়া দেখিলেন তাহার মুখে যেন একটা কেমনতর উতলা ভাবের উদ্দীপনা। আনন্দময়ী কিছুক্ষণ পরে আস্তে আস্তে জিজ্ঞাসা করিলেন, আজ বুঝি বিনয়ের বাড়ি গিয়েছিলে? গোরা কহিল, না, আজ আমরা দুজনেই পরেশবাবুর ওখানে গিয়েছিলুম। শুনিয়া আনন্দময়ী চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। আবার জিজ্ঞাসা করিলেন, ওদের সকলের সঙ্গে তোমার আলাপ হয়েছে? গোরা কহিল, হ্যাঁ, হয়েছে। আনন্দময়ী, ওদের মেয়েরা বুঝি সকলের সাক্ষাতেই বেরোন? গোরা,
হ্যাঁ, ওদের কোনো বাধা নেই। অন্য সময় হইলে এরূপ উত্তরের সঙ্গে সঙ্গে একটা উত্তেজনা প্রকাশ পাইত। আজ তাহার কোনো লক্ষণ না দেখিয়া আনন্দময়ী আবার চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। পরদিন সকালে উঠিয়া গোরা অন্য দিনের মতন অবিলম্বে মুখ ধুইয়া দিনের কাজের জন্য প্রস্তুত হইতে গেল না। সে অন্যমনস্কভাবে তাহার শোবার ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া খানিকক্ষণ দাঁড়াইয়া রহিল। তাহাদের গলিটা পূর্বের দিকে একটা বড় রাস্তায় পড়িয়াছে। সেই বড় রাস্তার পূর্ব প্রান্তে একটা স্কুল আছে। সেই স্কুলের সংলগ্ন জমিতে একটা পুরাতন জাম গাছের মাথার উপরে পাতলা একখণ্ড সাদা কুয়াশা ভাসিতেছিল এবং তাহার পশ্চাতে আসন্ন সূর্যোদয়ের অরুণ রেখা ঝাপসা হইয়া দেখা দিতেছিল। গোরা চুপ করিয়া অনেকক্ষণ সেই দিকে চাহিয়া থাকিতে থাকিতে সেই ক্ষীণ কুয়াশাটুকু মিশিয়া গেল। উজ্জ্বল রৌদ্র গাছের শাখার ভেতর দিয়া যেন অনেকগুলো ঝকঝকে সঙ্গিনের মতন বিঁধিয়া বাহির হইয়া আসিল এবং দেখিতে দেখিতে কলিকাতার রাস্তা জনতায় ও কোলাহলে পূর্ণ হইয়া উঠিল। এমন সময় হঠাৎ গলির মোড়ে অবিনাশের সঙ্গে আরেকটি ছাত্রকে তাহার বাড়ির দিকে আসিতে দেখিয়া গোরা তাহার এই আবেশের চালকে যেন এক প্রবল টানে ছিন্ন করিয়া ফেলিল। সে নিজের মনকে একটা প্রচণ্ড আঘাত করিয়া বলিল, না, এসব কিছু নয়, এ কোনো মতেই চলিবে না, বলিয়া দ্রুতবেগে শোবার ঘর হইতে বাহির হইয়া গেল। গোরার বাড়িতে তাহার দলবল আসিয়াছে, অথচ গোরা তাহার অনেক পূর্বেই প্রস্তুত হইয়া নাই, এমন ঘটনা ইহার পূর্বে আর একদিনও ঘটিতে পায় নাই। এই সামান্য ত্রুটিতেই গোরাকে ভারী একটা ধিক্কার দিল। সে মনে মনে স্থির করিল আর সে পরেশবাবুর বাড়ি যাইবে না এবং বিনয়ের সঙ্গেও যাহাতে কিছুদিন দেখা না হইয়া এই সমস্ত আলোচনা বন্ধ থাকে সেইরূপ চেষ্টা করিবে। সেদিন নিচে গিয়া এই পরামর্শ হইল যে গোরা তাহার দলের 2-3 জনকে সঙ্গে করিয়া পায়ে হাঁটিয়া গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দিয়া ভ্রমণে বাহির হইবে। পথের মধ্যে গৃহস্থ বাড়ির আতিথ্য গ্রহণ করিবে, সঙ্গে টাকা করে কিছুই লইবে না। এই অপূর্ব সংকল্প মনে লইয়া গোরা হঠাৎ কিছু অতিরিক্ত পরিমাণে উৎসাহিত হইয়া উঠিল। সমস্ত বন্ধন ছেদন করিয়া এইরূপ খোলা রাস্তায় বাহির হইয়া পড়িবার একটা প্রবল আনন্দ তাহাকে পাইয়া বসিল। ভিতরে ভিতরে তাহার হৃদয়ে যে একটা জালে জড়াইয়া পড়িয়াছে, এই বাহির হইবার কল্পনাতেই সেটা যেন ছিন্ন হইয়া গেল বলিয়া তাহার মনে হইল। এই সমস্ত ভাবের আবেশ যে মায়ামাত্র এবং কর্মই যে সত্য, সেই কথাটা খুব জোরের সহিত নিজের মনের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত করিয়া লইয়া যাত্রার জন্য প্রস্তুত হইয়া লইবার জন্য স্কুল ছুটির বালকের মতো গোরা তাহার একতলার বসিবার ঘর ছাড়িয়া প্রায় ছুটিয়া বাহির হইল। সেই সময় কৃষ্ণদয়াল গঙ্গা স্নান সারিয়া ঘটিতে গঙ্গাজল লইয়া নামাবলী গায়ে দিয়া মনে মনে মন্ত্রজপ করিতে করিতে ঘরে চলিয়াছিলেন। গোরা একেবারে তাহার ঘাড়ের উপর গিয়া পড়িল। লজ্জিত হইয়া গোরা তাড়াতাড়ি তাহার পা ছুঁইয়া প্রণাম করিল। তিনি শশব্যস্ত হইয়া থাক থাক বলিয়া সসংকোচে চলিয়া গেলেন। পূজায় বসিবার পূর্বে গোরার স্পর্শে তাহার গঙ্গা স্নানের ফল মাটি হইল। কৃষ্ণদয়াল যে গোরার সংস্পর্শই বিশেষ করিয়া এড়াইয়া চলিবার চেষ্টা করিতেন, গোরা তাহা ঠিক বুঝিত না। সে মনে করিত সূচিবায়ুগ্রস্ত বলিয়া সর্বপ্রকারে সকলেরই সংস্রব বাঁচাইয়া চলাই অহরহ তাহার সতর্কতার একমাত্র লক্ষ্য ছিল। আনন্দময়ীকে তো তিনি ম্লেচ্ছ বলিয়া দূরে পরিহার করিতেন। মহিম কাজের লোক, মহিমের সঙ্গে তাহার দেখা সাক্ষাতেরই অবকাশ ঘটিত না। সমস্ত পরিবারের মধ্যে কেবল মহিমের কন্যা শশীমুখীকে তিনি কাছে লইয়া তাহাকে সংস্কৃত স্তোত্র মুখস্থ করাইতেন এবং পূজার্চনা বিধিতে দীক্ষিত করিতেন। কৃষ্ণদয়াল গোরা কর্তৃক তাহার পাদস্পর্শে ব্যস্ত হইয়া পলায়ন করিলে পর তাহার সংকোচের কারণ সম্বন্ধে গোরার চেতনা হইল এবং সে মনে মনে হাসিল। এইরূপে পিতার সহিত গোরার সমস্ত সম্বন্ধ প্রায় বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল এবং মাতার অনাচারকে সে যতই নিন্দা করুক, এই আচারদ্রোহিণী মাকেই গোরা তাহার জীবনের সমস্ত ভক্তি সমর্পণ করিয়া পূজা করিত। আহারান্তে গোরা একটি ছোট পুটুলিতে গোটা কয়েক কাপড় লইয়া সেটা বিলাতি পর্যটকদের মতন পিঠে বাঁধিয়া মার কাছে আসিয়া উপস্থিত হইল। কহিল, মা, আমি কিছুদিনের মতো বেরোব। আনন্দময়ী কহিলেন, কোথায় যাবে বাবা? গোরা কহিল, সেটা আমি ঠিক বলতে পারছি না। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, কোনো কাজ আছে? গোরা কহিল, কাজ বলতে যা বোঝায় সেরকম কিছু নয়, এই যাওয়াটাই একটা কাজ। আনন্দময়ীকে একটুখানি চুপ করিয়া থাকিতে দেখিয়া গোরা কহিল, মা, দোহাই তোমার, আমাকে বারণ করতে পারবে না। তুমি তো আমাকে জানোই, আমি সন্ন্যাসী হয়ে যাব এমন ভয় নেই। আমি মাকে ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারি না।
মার প্রতি তাহার ভালোবাসা গোরা কোনোদিন মুখে এমন করিয়া বলে নাই। তাই আজ কথাটা বলিয়াই সে লজ্জিত হইল। পুলকিত আনন্দময়ী তাড়াতাড়ি তাহার লজ্জাটা চাপা দিয়া কহিলেন, বিনয় সঙ্গে যাবে বুঝি? গোরা ব্যস্ত হইয়া কহিল, না মা, বিনয় যাবে না। ওই দেখো, অমনি মার মনে ভাবনা হচ্ছে, বিনয় না গেলে তার গোরাকে পথে ঘাটে রক্ষা করবে কে? বিনয়কে যদি তুমি আমার রক্ষক মনে করো, সেটা তোমার একটা কুসংস্কার। এবার নিরাপদে ফিরে এলে ওই সংস্কারটা তোমার ঘুচবে। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, মাঝে মাঝে খবর পাবো তো? খবর পাবে না বলেই ঠিক করে রাখো, তারপরে যদি পাও তো খুশি হবে। ভয় কিছুই নেই, তোমার গোরাকে কেউ নেবে না। মা, তুমি আমার যতটা মূল্য কল্পনা করো আর কেউ ততটা করে না। তবে এই বোঁচকাটের ওপর যদি কারো লোভ হয়, তবে এটি তাকে দান করে দিয়ে চলে আসবো। এটা রক্ষে করতে গিয়ে প্রাণ দান করবো না, সে নিশ্চয়। গোরা আনন্দময়ীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। তিনি তাহার মাথায় হাত বুলাইয়া হাত চুম্বন করিলেন, কোনো প্রকার নিষেধ মাত্র করিলেন না। নিজের কষ্ট হইবে বলিয়া অথবা কল্পনায় অনিষ্ট আশঙ্কা করিয়া আনন্দময়ী কখনো কাহাকেও নিষেধ করিতেন না। নিজের জীবনে তিনি অনেক বাধা বিপদের মধ্যে দিয়ে আসিয়াছেন। বাহিরের পৃথিবী তাহার কাছে অপরিচিত নহে, তাহার মনে ভয় বলিয়া কিছু ছিল না। গোরা যে কোনো বিপদে পড়িবে সে ভয় তিনি মনে আনেন নাই, কিন্তু গোরার মনের মধ্যে যে কি একটা বিপ্লব ঘটিয়াছে সেই কথাই তিনি কাল হইতে ভাবিতেছেন। আজ হঠাৎ গোরা অকারণে ভ্রমণ করিতে চলিল শুনিয়া তাহার সেই ভাবনা আরও বাড়িয়া উঠিয়াছে। গোরা পিঠে বোঁচকা বাঁধিয়া রাস্তায় যেই পা দিয়াছেন, এমন সময় হাতে গোলাপ যুগল সযত্নে লইয়া বিনয় তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। গোরা কহিল, বিনয়, তোমার দর্শনে অযাত্রা কি সুযাত্রা এবারে তার পরীক্ষা হবে। বিনয় কহিল, বেরোচ্ছ নাকি? গোরা কহিল, হ্যাঁ। বিনয় জিজ্ঞাসা করিল, কোথায়? গোরা কহিল, কোথায়? বিনয়, প্রতিধ্বনির চেয়ে ভালো উত্তর নেই নাকি? গোরা, না, তুমি মার কাছে যাও, সব শুনতে পাবে, আমি চললুম। বলিয়া দ্রুতবেগে চলিয়া গেল। বিনয় অন্তঃপুরে গিয়া আনন্দময়ীকে প্রণাম করিয়া তাহার পায়ের পরে গোলাপ ফুল দুইটি রাখিল। আনন্দময়ী ফুল তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, এ কোথায় পেলে বিনয়? বিনয় তাহার ঠিক স্পষ্ট উত্তরটি না দিয়া কহিল, ভালো জিনিসটি পেলেই আগে মায়ের পুজোর জন্য সেটি দিতে ইচ্ছা করে। মা, তুমি কিন্তু অন্যমনস্ক আছো। আনন্দময়ী কহিলেন, কেন বলো দেখি? বিনয় কহিল, আজ আমার বরাদ্দ পানটা দেবার কথা ভুলেই গেছ। আনন্দময়ী লজ্জিত হইয়া বিনয়কে পান আনিয়া দিলেন। তাহার পরে সমস্ত দুপুরবেলা ধরিয়া দুইজনে কথাবার্তা হইতে লাগিল। গোরার নিরুদ্দেশ ভ্রমণের অভিপ্রায় সম্বন্ধে বিনয় কোনো পরিষ্কার খবর বলিতে পারিল না। আনন্দময়ী কথায় কথায় জিজ্ঞাসা করিলেন, কাল বুঝি তুমি গোরাকে নিয়ে পরেশবাবুর ওখানে গিয়েছিলে? বিনয় গতকাল্যকার সমস্ত ঘটনা বিবৃত করিয়া বলিল। আনন্দময়ী প্রত্যেক কথাটি সমস্ত অন্তঃকরণ দিয়া শুনিলেন। যাইবার সময় বিনয় কহিল, মা, পূজা তো সাঙ্গ হল, এবার তোমার চরণের প্রসাদী ফুল দুটো মাথায় করে নিয়ে যেতে পারি? আনন্দময়ী হাসিয়া গোলাপ ফুল দুইটি বিনয়ের হাতে দিলেন এবং মনে মনে ভাবিলেন, এ গোলাপ দুইটি যে কেবল সৌন্দর্যের জন্য আদর পাইতেছে তাহা নহে, নিশ্চয়ই উদ্ভিদ তত্ত্বের অতীত আরও অনেক গভীর তত্ত্ব ইহার মধ্যে আছে। বিকেলবেলায় বিনয় চলিয়া গেলে তিনি কতই ভাবিতে লাগিলেন। ভগবানকে ডাকিয়া বারবার প্রার্থনা করিলেন গোরাকে যেন অসুখী হইতে না হয় এবং বিনয়ের সঙ্গে তাহার বিচ্ছেদের যেন কোনো কারণ না ঘটে। আজকের নিবেদন এখানেই শেষ করছি। কয়েকদিনের মধ্যেই নিয়ে আসব গোরার পরবর্তী পর্ব। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।